সত্যিকার অর্থে এই নতুন বছর দিন মাসের হিসাবে তো কিছু যায় আসে না। দুনিয়া তার নিজের নিয়মেই ঘুরতে থাকে। ক্যালেন্ডার আমাদেরই বানানো, সময়ের ধারণাও আমরা নিজেরাই ঠিক করে নিয়েছি। আমাদের শুরু এবং শেষের চিহ্ন রাখতে হয়, নিজেদের বানানো ঘোরের ভিতরেই থাকতে থাকি আমরা। আগামীর দিকে পা ফেলি আমরা ভয়ে ভয়ে। কেন? কারণ ওই পাশে কি আছে তা আমরা জানি না। এই যে ম্যানহাটনে বসে আমি কথা বলছি এখন, ঠিক এইখানে এমনিভাবে হাজার লক্ষ বছর ধরে কত কোটি কোটি মানুষ পথ হেঁটেছে একা এবং সংঘবদ্ধভাবে। আমেরিকা নামের একটা দেশ জন্মানোর বহু আগে থেকেই, এমনকি দেশ নামের আলাদা কোনো ভূখণ্ড চিহ্নিত হবার অথবা কথা বলার জন্য নির্দিষ্ট কোনো ভাষা সৃষ্টিরও আগে থেকেই নিশ্চয়ই কেউ না কেউ ছিল এখানে। মনে হয় সেই সব নিঃশ্বাস, অস্তিত্বের আভাস, পথ চলার শব্দের সঙ্গে এখনকার এই আমাদের চলতে বলতে হাসতে বাঁচতে থাকাটুকুও মিশে যাচ্ছে। আদি থেকে অনন্তের দিকে প্রবহমান সময়ের মহাসমুদ্রে আমরাও ছোট্ট একটা ঢেউ। এভাবে চিন্তা করলে টের পাই আমরা আধুনিক মানুষেরা নিজের চারপাশে যতই দেয়াল তুলে রাখি কিংবা ডুবে যায় হাতের মুঠোয় ধরে রাখা আইফোন বা অন্য কোনো ডিভাইসে, পাশের মানুষটার সাথে সংযোগ হারিয়ে যতই নিজেদের আলাদা আলাদা দ্বীপের মতো বিচ্ছিন্ন করে ফেলি, সেই বিনয় মজুমদারের কবিতার মতো, তবু সব বৃক্ষ পুষ্পকুঞ্জ যে যার ভূমিতে দূরে দূরে। দিন শেষে আমরা একই বাতাস টেনে নেই ফুসফুসে, আমাদের প্রশ্বাস মেলায় একই আবহে। এই সবই যোগাযোগ, আমরা একে অপরের অস্তিত্বে ভর করে বেঁচে থাকি। এই নির্ভরতা শুধু মানুষেই না, বরং সমস্ত প্রাণীকুল, গাছপালা, পারিপার্শ্বিকের অংশীদার। অথচ আজকাল আমরা নিজেদের অস্তিত্ব জানান দিতে এতটাই উদ্গ্রীব থাকি যে অন্য কারো প্রতি সামান্যতম দায়িত্বটাও পালন করতে ভুলে যাই। মোলায়েম, সূক্ষ্ম অথবা পেলব কোনো কিছুই আর মনোযোগ ধরে রাখতে পারে না আমাদের। সব কিছুতে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, মারামারি, সব কিছুই খুব উঁচু তারে বাধা। যত জোরে চিৎকার করবো ততটাই যেন বেঁচে আছি। এমনিতেই ঢাকা না দিল্লি পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের সূচকে কে প্রথম হবে, এই প্রতিযোগিতা চলে দুই শহরের মাঝখানে। রাস্তায় গাড়ি, রিক্সা, ভ্যান, ঠেলাগাড়ি, গরু, হাতি সব মিলায়ে বিশাল গিট্টু। একদিকে গাড়ির হর্ন, বাসের ভেপুর, টেম্পুর কুই তো আছেই, অন্যদিকে অনর্গল ডিজেলের ধোয়া, আরও আছে চারদিক থেকে 4 রকমের মাইকিং, লাউড স্পিকারের গান, আর তার সাথে 6 দিকে 7 মসজিদ থেকে তারস্বরে বাজতে থাকা 7 রকম আজান। হায় রে, সেই যে শান্ত একটা দিঘির পাশে বসে ভোরে পাখিদের জেগে ওঠার শব্দের সাথে সাথে বাতাসে ভেসে আসতো মুয়াজ্জিনের ডাক, হায়া আলাস সালাহ, হায়া আলাল ফালাহ, আর একটা পবিত্রতার বোধ ছড়াতো চারপাশে। সেই সবই মনে হয় গত জন্মের স্মৃতি। নতুন বছরে আনন্দে খুশিতে ঠেলায় ঘুরতে ঘুরতে যখন সামনে সমানে বাজি ফুটানো হয়, তাতে ঢাকার দূষিত বাতাস আরও দূষিত হয়ে নিঃশ্বাস নেওয়ার অযোগ্য হয়ে যায়। শিশু, বয়স্ক আর শ্বাসকষ্টের রোগীদের কি অবস্থা একবার ভেবে দেখেন। আর বাপরে শব্দ, 2 বছর আগের ঘটনা কি ভুলে গেছি আমরা? মোহাম্মদপুরে 4.5 মাস বয়সী শিশু তানজিম উমায়ের জন্ম থেকেই হৃদরোগে ভুগছিল। তার বাবা ইউসুফ রায়হানের অসহায় কথাগুলি মনে আছে কি? তার ছেলেটা টানা আতশবাজি শব্দে বারবার কেঁপে উঠেছে, সারা রাত ছটফট করেছে। শ্বাসকষ্ট বেড়ে গেলে নেবুলাইজার দেওয়া হয়েছিল তাকে, কিন্তু কিছুতেই শান্ত করা যায় না। এই পরদিন সকালে হাসপাতালে মারা গেল বাচ্চাটা। এইবারও আমাদের সশব্দ উল্লাস কত পশু পাখির যে মৃত্যু ডেকে আনছে, তাদের ট্রমাটাইজ করেছে। আমরা দেখেও দেখি না, খেয়াল করি না, বুঝেও বুঝি না, কারণ আমাদের তো চিল্লাইতে ভাল লাগে। হাঙ্গামা না হইলে আর কিসের ফুর্তি, কিসের আনন্দ আমাদের? এই দুনিয়ায় আমাদের সময়ে নিঃশ্বাস নিতে থাকা সমস্ত প্রাণী আমাদের সহযাত্রী। তাদের প্রতি কেন আমরা এত নির্মম? তাদের জীবন সম্পর্কে কেন উদাসীন? সচিবালয়ে আগুন লাগার একটা ভিডিও দেখলাম, বলা হচ্ছে কানেকশন লুজ থাকায় এই অগ্নিকাণ্ড হয়েছে। আল্লাহ জানে কিরকম সে কানেকশন আর তার কিরকম ঢিলামি, যাতে বিল্ডিং এর 2 পাশের 2 ঘরে একই সময় আগুন লাগছে। ভিডিওতে দেখা যায় একটা কুকুর চুপচাপ এসে করিডোরে সারবাঁধা চেয়ারের একটাতে বসে ঘুমাচ্ছে। এই ভিডিও নিয়ে বিভিন্ন রসিকতা দেখতে দেখতে আশিক ক্ষুদাবক্সের লেখা একটা কবিতা মনে পড়ছিল। বাঘের গল্পের শুরুতে তার গলায় হাড় ফুটেছিল, তারপর আমরা বাঘ ও সারসের পরোপকার ও কৃতজ্ঞতার মধ্যে মশগুল হয়ে গিয়ে গল্পের শুরুতে বলা হাড়ের উপর রক্ত ও মাংসের প্রলোপে আস্ত একটি প্রাণীর কথা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম। গত বছর ঘটে যাওয়া সবচেয়ে বড় ঘটনা অবশ্যই জুলাই অভ্যুত্থান। গত 4 মাসের বহু কিছু নিয়ে আমরা হতাশ হচ্ছি, দুঃখ পাচ্ছি, অধৈর্য হচ্ছি সত্যি, কিন্তু কি অবিশ্বাস্য কয়েকটা সপ্তাহের মধ্যে দিয়ে গিয়েছি আমরা সিরিয়াসলি মনে হয় জুলাই সম্ভব হলে দুনিয়া সব কিছু সম্ভব। আমরা তো দেশ নিয়ে হাল ছেড়েই দিতেছিলাম। বেশিরভাগ মানুষের বলার কিছু ছিল না, যেন সবাই বুঝে গেছিলাম কোনো কিছুতেই কিছু হবে না, তাই চুপচাপ নিজের জীবনটা যাপন করে যাওয়াই ভালো। জুলাইয়ের পরে এই বিষয়টা কিন্তু বদলাইছে। এই চারপাশে এত রকম হতাশার মধ্যেও এইটা আমার কাছে সবচেয়ে পজিটিভ লাগে যে আমরা কথা বলতেছি, আমরা যথেষ্ট কেয়ার করতেছি, আমাদের মনে হইতেছে যে আমাদের বলার কিছু আছে, আর আমরা অনর্গল বলে যাচ্ছি। অনেক সময় আমরা বিভিন্ন রকম চিন্তা ভাবনার
একটা ঘূর্ণিঝড় তুলে ফেলতেছি চিন্তা ভাবনার, এবং এরকম হইতেছে যে ঝগড়া করেই দিন শেষ হইতেছে। কিন্তু তারপরেও এই কথা বলার ইচ্ছা খুব সুন্দর। জুলাই অভ্যুত্থানের সরাসরি অংশ যারা নিয়েছেন তাদের সেই সময়কার ভূমিকার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা সবসময় থাকবে। আমরা তাদের সাহস, তাদের দৃঢ়তা দেখেছি, তাদেরকে অত্যাচারিত হতে দেখেছি, এবং তারপরও সামনে অগ্রসর হইতে দেখেছি। আমাদের সময়ের নায়ক তারাই কিন্তু বিনয়ের সাথে জুলাইয়ের একটা স্লোগান তাদের মনে করায় দিতে চায়, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। সবকিছু এত দ্রুত ঘটতেছে যে অনেক অনুভূতি প্রসেস করার মতো যথেষ্ট সময় আমরা পাচ্ছি না। এত বড় একটা অর্জনের পর এক ধরনের এন্টাইটেলমেন্টের অনুভূতি আসতেই পারে। মনে হতে পারে যে আমি নতুন বাংলাদেশ এনে দিলাম, এবং এই আবেগ থেকে মনে হতে পারে যে দেশের যেখানে যা কিছু বেঠিক আছে সেই সব ঠিক করার দায়িত্ব আপনার নিজের দেয়ার এখতিয়ার আছে। তা কিন্তু নাই। অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের মাধ্যমে হয়েছে, যে কোনো রাষ্ট্রীয় সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট মাধ্যম আছে এবং দায়িত্বগুলি তাদের কাছেই ছাড়া ভালো। জুলাই 2024 নিয়ে আমরা যেমন 1971 অনুভূতি টের পাই, ঠিক একইভাবে আমরা এখনকার অরাজকতা নিয়ে মুক্তিযুদ্ধের পরবর্তী অবস্থা বুঝতে পারতেছি। 1973 সালে আবার তোরা মানুষ নামে সিনেমা রিলিজ হয়েছিল খান আতাউর রহমানের পরিচালনায়। 80-র দশকে স্বাধীনতা দিবস বা বিজয় দিবস উপলক্ষে প্রায় দেখানো হইতো টিভিতে। মুক্তিযুদ্ধ পরবর্তী যে জুলুম ও ক্যাওস তৈরি হয়েছিল সেটারই একটা ক্রিটিক্যাল বয়ান ছিল সিনেমাটা। হাসিনার আমলে ছবিটা আর পাবলিকলি পাওয়া যেত না। এই সিনেমাটা জুলাই অভ্যুত্থানে যারা সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের সবচেয়ে বেশি এখন দেখা দরকার। এই যে আমাদের সমন্বয়ক ভাইয়ের প্রাডো গাড়ি চড়ে রিক্সাওয়ালার কাছে যাওয়ার কথা বলেন, আপনারা কি বুঝতেছেন যে তাইলে আপনারা রিপ্রেজেন্ট করতেছেন প্রাডোওয়ালাদের? একজন রিক্সা চালক কিংবা কৃষক কিংবা একজন শ্রমিক কেন আপনাদের তেলে আর বিশ্বাস করবে রে ভাই? আপনারা কি জানেন যে দুনিয়াতে ফ্রি লাঞ্চ বলে কিছু থাকে না? আপনার যে বন্ধুরা এত সব গাড়ি ঘোড়া চড়াইতেছে আপনারা, তারাও আপনার কাছ থেকে কিছু জিনিস আশা করতেছে। আমি একটা কথা বইলা রাখি, এই কথা কিন্তু আমারে অনেক বন্ধু বান্ধব বলছে অনেকবার, যে শেখ হাসিনার আমলে ব্যবসায়ীরা থেকে শুরু করে সবাইকে যেরকম খোপে খোপে বিভক্ত করা হয়েছিল না, প্রাডো গাড়ি যারা আসে আপনি ধইরা নিবেন তার লগে হাসিনার কোনো না কোনো কানেকশন ছিল। যে আপনি যে ওই যে বিএমডাব্লিউ চড়তে চাইতেছেন না, ওই বিএমডাব্লিউ ওয়ালারও হাসিনার লগেই কোনো না কোনো কানেকশন ছিল। এবং এই যে আপনাদের প্রাডো চড়াইতেছে, বিএমডাব্লিউ চড়াইতেছে, মার্সিডিজও নাকি চড়াবে, আপনি যেটা ইচ্ছে এটা আপনাদের চড়বেন, এটা চইরা হে আপনার থেকে কোনো না কোনো কিছু আশা করব। এবং এমনি দুর্নীতি শুরু হয়। রাজনীতিতে সততা সাধারণ চর্মচক্ষে দেখা পাইতে হবে রে ভাই। আমাদের জনগণের বিশ্বাস, তাদের আস্থা একটা বিশাল ব্যাপার। জুলাই অভ্যুত্থানের কারণে সেই বিশ্বাস, আস্থা এবং ভালোবাসা আপনাদের প্রতি এখনো আমাদের আছে, কিন্তু আপনাদের এখনকার কাজ দিয়া সেটা নষ্ট করেন না। আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা ছোট ছোট হাসিনা হয়ে উঠেন না। আমাদের এক জীবনে আমাদের যথেষ্ট হাসিনা পাওয়া হয়েছে, আর হাসিনা দরকার নাই আমাদের। যদি আপনারা ছোট ছোট হাসিনায় হয়ে ওঠেন তাহলে এতগুলি মৃত্যু, এত আত্মত্যাগ সব কিন্তু বিফলে যাবে। হাসিনার আওয়ামী লীগরে আমরা অলরেডি খেদাইছি, কাজে তারা আর আমাদের প্রতিপক্ষ না। এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, হাসিনা আপা যদি চুপ করে এসে টুপ করে দেশের মধ্যে ঢুকে পড়তে চায়, তাইলেও তাদের ঠেকানোর জন্য আমরা বিএনপি, গণসংহতি আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি যে কারো নেতৃত্বই মেনে নেব। শুধু হাসিনা কেন, বাংলাদেশের উপরে বাইরের যে কোনো হুমকিতে আমরা এক যে হইতে পারি সেটার প্রমাণ জুলাইয়ের পরের 4 মাসে আমরা দেখেছি। অগাস্টে বন্যা কিভাবে মোকাবেলা করেছি তা সবাই মিলে, তা নিশ্চয়ই সবাই ভুলে যান নাই। মাত্র কিছুদিন আগে যখন গদি মিডিয়া আর আপার এতিমেরা মিল্লা জিল্লা হিন্দু মুসলমান কাইজা লাগাইতে চাইছে, আমরা কিন্তু ধর্ম বিশ্বাস নির্বিশেষে তাদেরকে তাড়িয়েছি। আওয়ামী লীগ অথবা বাইরের যে কোনো শক্তির বিপরীতে আমরা এক সাইডে থাকবো, কোনো সন্দেহ নাই। তবে যখন অন্য কিছু সামনে আসবে, রাষ্ট্র পরিচালনা কেমনে করা হবে, কে করবে, রাষ্ট্রের মূলনীতি কি হবে, আদর্শ কি হবে, কে ক্ষমতা থাকবে, গণতন্ত্রকে আমরা কোন বিচারে দেখব, সেটা কিন্তু একটা ডিফারেন্ট বল গেম। এই বিষয়টা আমাদের মাথায় রাখতেই হবে। এইবার আসি ডিজিটাল নিরাপত্তা আইন বনাম সাইবার সুরক্ষা আইন প্রসঙ্গে। হাসিনার আমলে ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে বর্তমান সরকার আনছে সাইবার সুরক্ষা আইন। আগের আইনের বহু সমস্যাজনক ধারা এখনো একইভাবে বিদ্যমান। এই আইনের বিভিন্ন ধারায় আগের সরকার বিভিন্ন রকম অত্যাচার করছে মানুষে। যেমন আগেকার আইনের 28 ধারায় ধর্মীয় মূল্যবোধে আঘাত করাকে অপরাধ বলা হয়েছে, এখনকার আইনে সেটা হয়েছে 26 ধারা। কল্লোল মোস্তফা তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, কোনটা যৌক্তিক সমালোচনার, কোনটা অনুভূতিতে আঘাত, এগুলি থানা, পুলিশ, আইন আদালতের মাধ্যমে মীমাংসা করতে গেলে জুলুম, অপব্যবহার হওয়ার আশঙ্কা থাকে। তাই এসব নিয়ে আলাপ
আলাপ আলোচনা তর্ক বিতর্কের মাধ্যমে সামাজিকভাবেই মীমাংসা হওয়া উচিত। ধর্মের বিষয়ে রাষ্ট্রকে টেনে আনা দিন শেষে শুভকর হয় না। কোটেশন শেষ। কলোল মোস্তফা আরও কয়েকটা ধারার তুলনা করেছেন, যেমন আগেকার 43 ধারা এখন হচ্ছে 35, যেখানে পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি বা গ্রেফতার করতে পারবে। অর্থাৎ এই আইনের মাধ্যমে আসলে আমাদের কথা বলা পরিবেশর ছোট করে দেওয়া হচ্ছে। এই সরকার হাসিনার মতো করেই নিজের ফাঁদে নিজে পড়তেছে, যেন সবগুলি মিডিয়া একসাথে আপনারা ভালো বলতে থাকলে আপনি টিকে যাবেন। আপনারা আমাকে বলেন তো 3, 4, 5 আগস্টের আগে বাংলাদেশের মিডিয়াগুলি একসাথে হাসিনাকে ভালো বলছে না? হাসিনাকে ভাগতেই হইতো, কিন্তু এরকম ডিজাস্টার করার পরও সে অন্তত 5টা এক্সিট পয়েন্ট পাইছিল, যেটা দিয়ে বিভিন্ন রকম বুজুং বাজুং দিয়া সে বের হয়ে যেতে পারতো। এই সুযোগটা নিতে না পারার সবচেয়ে বড় কারণ হলো তার অনুগত মিডিয়া। তাদের জন্য শেখ হাসিনা নিজের বিপদ নিজে টের পান নাই, জনবিচ্ছিন্ন থাকছেন। তার প্রতি মানুষের জমতে থাকা ক্ষোভ চাপা পড়ে গেছে তোষামদের তেলে, এবং যে কোনো বিরোধী কণ্ঠকে হাসিনা যেমন জামাত শিবির বা রাজাকে ট্যাগ দিতেন, তার মোশাহেব মিডিয়াও তাই করছে। তারা বলছেন এইগুলারে ধমকি দিলে চলে যাবে, পুলিশ দিলে বের হয়ে যাবে, আমরা আপনাদের সঙ্গে আসি। বলছে না? পুলিশ দিলে বা পুলিশ মারধর করলে, গুলি করলে, মাইরা ফালাইলে চলে যাবে, বলছে না? বলছে। সবগুলি মিডিয়া একসুরে শেখ হাসিনার গান গাইছে না, কিন্তু কোনো লাভ হয়েছে শেষে তার? 80